আর কি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এটা সহকারী মৌলভী সিলেবাস, আরবি সাহিত্য, মাদ্রাসাতুল বানাত। দুইটা ক্লাস হবে, তার ভিতরে 1 নম্বর ক্লাস এটা। আহ, এই মাদ্রাসাতুল বানাত, এই কবিতাটার কবির নাম হলো হাফিজ ইব্রাহিম। যেমনটা রবীন্দ্রনাথ, কাজী নজরুলের যতটা গুরুত্ব, আরবি সাহিত্যের ভিতরে ইনার গুরুত্ব তার চেয়েও অনেক বেশি, অনেক বেশি। তো এই জন্য আমরা এটা আলোচনা করব। দেখেন, কবি পরিচিতি: হাফিজ ইব্রাহিম, 1872 সালে জন্ম, 1932 সালে তার ইন্তেকাল। আমরা এটা কি আপনারা দেখতে পাইতেছেন নাকি বড় করা লাগবে? বড় করা লাগলেও করতেছি, খেয়াল করেন। হাফিজ ইব্রাহিম, আমি যে লাল করলাম, সাইদুল ভাই আপনার নাকি হলুদ দেখা যায়, আমি যে হলুদ করলাম। জি, দেখা যায়। আচ্ছা, আরবি কবিতার অন্যতম স্তম্ভ। তাকে মিশরের জাতীয়তাবাদী বা সামাজিক জাগরণের কবি বলা হয়। নাম ও জন্ম: মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, জন্ম 24 ফেব্রুয়ারি 1872 সালে। মিশরের আশিউত প্রদেশের দারুইত শহরে নীল নদের ভাসমান জাহাজে জন্মগ্রহণ করায় নীল নদের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে লেখা তাকে শাইরুন নীল, নীল নদের কবি বলা হয়। এই কারণটা কি? কারণটা বুঝবেন আস্তে আস্তে। তাহলে প্রদেশের দাইরুত শহরে নীল নদের ভাসমান জাহাজে জন্মগ্রহণ করায় নীল নদের মানুষের দুঃখ দুর্দশা নীল লেখায় তাকে শাইরুন নীল, নীল নদের কবি বলা হয়। উপাধি: তাকে শাইরুস সাব, গণমানুষের কবি উপাধি দেওয়া হয়। একটা হলো শাইরুন নীল, আবার শাইরুস সাব, গণমানুষের কবি উপাধি দেওয়া হয়, কারণ তিনি সাধারণ মানুষের সমস্যা, দারিদ্র্য ও রাজনীতির কথা বলতেন। অনুরূপভাবে আমরা সামনে এখানে আমরা কিছু আলোচনা আপনাদের সাথে করব। পুরোটাই আগে আলোচনা করব, আলোচনা করে আমরা আবার আজকে আর একটা লিঙ্ক দিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, এটা গেল। এবার শিক্ষা জীবন নিয়ে আমরা একটা কথা বলি। কর্মজীবন: তিনি কায়রো মিলিটারি একাডেমিতে, মনে রাখবেন, কায়রো মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেন এবং সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি দারুল কুতুব আল মিশরিয়াহ, মিশরের জাতীয় গ্রন্থাগার, দারুল কুতুব আল মিশরিয়া, মিশরের জাতীয় গ্রন্থাগার এর সাহিত্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। হাফিজ ইব্রাহিম তার মামার নিকট হতে বেরিয়ে আসার পর চাকরির অন্বেষণে তান্তার বিভিন্ন রাস্তায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আবু সাদির অফিসে চাকরি নেন। তিনি 1919 সালে বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। তিনি সেখানে আরবি সাহিত্যের কিতাবাদি সম্পর্কে অবগত হন এবং কবি মাহমুদ সামি আল বারুদির জ্ঞানে বিষয়াভিভূত হন। তিনি দীর্ঘদিন যাবৎ আইনজীবীর সাথে কাজ করার পর 1888 সালে সামরিক বিদ্যালয়ে ভর্তি হন। 1891 সালে তিনি সেখান থেকে শিক্ষা সম্পন্ন করে বের হন। মিশর সেনাবাহিনীতে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ লাভ করেন। 1896 সালে খ্রিস্টাব্দে তাকে মিশরীয় সেনাবাহিনীর সাথে সুদান প্রেরণ করা হয়। সেখানে তার জীবনটা ভালোভাবে কাটেনি, তাই তিনি তার কয়েক সহকর্মী নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহের কারণে তাকে তার পদ থেকে নিম্ন পদে অপসারণ করা হয়। অতঃপর হাফিজ ইব্রাহিম ইমাম মোহাম্মদ আবদুহুর নিকট আশ্রয় গ্রহণ করেন। তারপর 1911 সালে তাকে দারুল কুতুব মিশরে আরবি সাহিত্য বিভাগে প্রধান নিয়োগ করা হয়, 1911 সালে। অতঃপর 1932 খ্রিস্টাব্দে তিনি সেখান থেকে অব্যাহতি লাভ করেন। আমি শুধু বলে যাব, আপনারা পরে আবার পড়ে নেবেন, এই জন্য আমি শুধু বলে যাচ্ছি। দেখেন সাহিত্যিক অবদান এনার কি আছে। তিনি ধ্রুপদী আরবি কবিতার কাঠামো বজায় রেখে আধুনিক বিষয়বস্তু যেমন নারী, শিক্ষা, রাজনীতি, দেশপ্রেম নিয়ে কবিতা লিখতেন। এই জায়গা থেকে প্রশ্ন আসে, তিনি ধ্রুপদী, ধ্রুপদী সাহিত্যের একজন ধারার কবি তিনি। দেখেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দিওয়ান হাফিজ, এখান থেকে পরীক্ষায় আসবে আপনাদের ইনশাল্লাহ। এই জায়গাটা, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? দেওয়ান হাফিজ। মৃত্যু 1932 সালে মৃত্যুবরণ তিনি করেন। তাহলে এখন আপনারা এতটুকু তো আশা করি বুঝতে পারছেন। আমরা সামনে আগাবো। মাদ্রাসাতুল বানাত প্রতিষ্ঠান, এটা কিভাবে হইলো? মাদ্রাসাতুল বানাত এই প্রতিষ্ঠান এবং আন্দোলনটা কিভাবে হলো সেটা আমরা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। 14 ফোন দিয়ে দিছি, ভিন্ন কালার দিয়ে দিই। দেখেন, মাদ্রাসাতুল বানাত কেবল একটি কবিতার নাম নয়, এটি ঊনবিংশ ও বিংশ শতাব্দীর মিশরে নারী শিক্ষার একটি বৈপ্লবিক আন্দোলনের নাম। নারীদের দুরবস্থা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মিশরে আরো বিশ্বে নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রায় নিষিদ্ধ ছিল। তাদের কেবল গৃহস্থালী কাজের উপযুক্ত মনে করা হতো। প্রথম সরকারি উদ্যোগ: 1873 সালে খাদিব ইসমাইলের স্ত্রী জাসম আফাত হানি মিশরে প্রথম সরকারি মুসলিম বালিকা বিদ্যালয়ে আল সুফিয়া, পরবর্তীতে আল সানিয়া প্রতিষ্ঠা করেন। এগুলো বুঝবেন, এটি মাদ্রাসাতুল বানাত বা নারী শিক্ষা প্রতিষ্ঠানের গুলোর পথিকৃৎ। এখান থেকেই মূলত শুরু। সামাজিক বিতর্ক কি? বিংশ শতাব্দীর শুরুতে ভাই, কাসিম, হলুদ কালার দেন।
এটা তো হয়ে গেছে, আর হলুদ কালার দেন। নেক্সটে হলুদ দিব। বিংশ শতাব্দীর শুরুতে কাসিম আমিন যখন তাহারির আল মার এই দেখেন এই জায়গাটা থেকে প্রশ্ন হয়। কাসিম কাসিম আমিন এখান থেকে প্রশ্ন হয়। কাসিম আমিন যখন তাহারির আল মার এই বইটা লিখছে, নারীর মুক্তি বই লিখে নারীদের পর্দা সংক্রান্ত, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়, এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হলুদ কালার কারা দিতে বলছে, আমরা হলুদ দিব। একটু বড় করে নেই, আমরা রিডিংটা আগে শেষ করি, তারপরে আমাদের কাজে আমরা যাব ইনশাল্লাহ। হলুদ কালার দিব, হ্যাঁ। দেখেন কবিতার প্রেক্ষাপটটা কি, আমরা কিন্তু কেবল কবিতা ঢুকলাম, এখন প্রেক্ষাপটে ঢুকলাম। হাফিজ ইব্রাহিম তার বিখ্যাত কাসিদাটি একটি বিশেষ অনুষ্ঠানে আবৃত্তি করেছিলেন। অনুষ্ঠান কবি 1910 সালের 21শে মে পোর্ট সাইড, এই জায়গা থেকে প্রশ্ন হয়। পোর্ট সাইড এই জায়গাটা লাল করে দিলাম। পোর্ট সাইড, এর আরেকটা নাম হলো বুর সাইড, এখান থেকে প্রশ্ন হয়। বালিকা বিদ্যালয়ে সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। আমরা সামনে যাব। উদ্দেশ্য, তৎকালীন সমাজে যারা নারী শিক্ষাকে ধর্মের পরিপন্থী মনে করত তাদের ভ্রান্ত ধারণা ভাঙ্গা বা মা হিসেবে নারীর শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা। মূল বার্তাটা কি এই কবিতার? কবি এই কবিতায় প্রমাণ করেছেন যে একটি শক্তিশালী জাতি গঠন করতে হলে সবার আগে মায়েদের শিক্ষিত করতে হবে। তিনি মায়েদের গুরুত্বটা বেশি দিয়েছেন, এই কথাটাই তিনি সেখানে বলেছেন। আধুনিকতা এবং অন্ধ রক্ষণশীলতা উভয়ের সমালোচনা করে একটি মাধ্যম গঠনমূলক পথ দেখিয়েছেন। আমরা যদি এখন কবিতার বিষয়বস্তু বা এগুলো একটু আলোচনা করি, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। আমরা আপনাদের কথা পরে বলবো, আপাতত আমরা পড়ে যাই। দেখেন কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ। কবিতাটি কেবল নারী শিক্ষার স্লোগান নয়, এটি সমাজতাত্ত্বিক দর্শনের দলিল। এর প্রধান দিকগুলো হলো: মা জাতির নির্মাতা, মাদার ইজ দ্য নেশন বিল্ডার, এটা একটা কথা এখানে আছে। 2 নম্বর এটা দেখেন কবিতার সবচেয়ে বিখ্যাত পংক্তি, আলম্মু মাদ্রাসাতুন ইজা আদাতাহা আদাত্তা শাবান তাই গিয়ে বললারা কি, এটা আরবি শব্দ আছে, সামনে দেখবেন। বঙ্গানুবাদ, মা হলেন একটি বিদ্যাপীঠ, যদি তুমি তাকে সুশিক্ষিত রূপে গড়ে তোলো তবে তুমি একটি সুসভ্য ও উন্নত জাতি উপহার দিলে। এখানে কবি মাকে শুধু মানুষ হিসেবে নয়, একটি প্রতিষ্ঠান বা স্কুল হিসেবে কল্পনা করেছেন। চিন্তা করেন, মাকে একটা স্কুল বা মাদ্রাসা বা প্রতিষ্ঠান হিসেবে কবি এটা উল্লেখ করেছেন। আমরা যদি এই পর্যন্ত আর একটু বড় করে দেই, দিয়েছি, আমরা হলুদ কালার দিব ভাইয়ের রিকোয়েস্টে। নৈতিকতা বনাম বাহ্যিক সৌন্দর্য। কবি বলেন নারীদের অলংকার সোনাদানা নয়, বরং তাদের জ্ঞান চরিত্র, জ্ঞান ও চরিত্র এটি হলো অলংকার। যেমন লাইসাত নিসে হুকুম ফুলান ওয়া জওয়াহিরিন, তোমাদের নারীরা কেবল গহনা বা জওহর নয় যা সিন্ধুকে লুকিয়ে রাখতে হবে। মানে নারীরা কেবল গহনা নয় যে সিন্ধুকে রাখতে হবে, এদেরও শিক্ষা অর্জনের দরকার আছে, এদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো দরকার আছে, পড়ানো দরকার আছে। অনাথ ও এতিমদের লালন। কবি নারীদের শিক্ষিত হওয়ার আহ্বান জানান যাতে স্বামী মারা গেলে বা বিপদ আসলে তারা সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ঘ নম্বর উদ্দেশ্যটা দেখেন, পুরুষ ও নারীর সমতা। কবি কবিতা উল্লেখ করেছেন পুরুষদের সৃষ্টি করা হয়েছে জীবন সংগ্রামের জন্য, আর নারীদের সৃষ্টি করা হয়েছে সেই সংগ্রামীদের গড়ে তোলার জন্য। চিন্তা করে কত বড় কথা। তাই শিক্ষার অধিকার উভয়েরই সমান। আপনারা এতক্ষণ পর্যন্ত এই 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 কবিতাটা সম্পর্কে আপনারা জানলেন। এখন আমরা চলে আসব মূল পড়াশোনায়। এতক্ষণ কিন্তু পড়াশোনা না, ভাবার্থ নিয়ে আপনাকে আমরা নিয়ে গিয়েছিলাম, দরকার ছিল। সারসংক্ষেপ, সামারি পয়েন্টস, যা আলোচনা হলো তার সারসংক্ষেপটা একটা আলোচনা হবে। কবি ও কবিতা পরিচিতি। কবিতার নাম কি? মাদ্রাসাতুল বানাত, দ্য গার্লস স্কুল। কবি কি? হাফিজ ইব্রাহিম শাইরুন নীল। এই হাফিজ ইব্রাহিম ইনার জন্ম কত সালে, কোথায়? মিশরে। কত সালে? 1872 সালে। মৃত্যু কত? 1932 সালে। এগুলো কিন্তু জাস্ট সামারি। মূল পংক্তি এই যে এটা, মা হলেন একটি বিদ্যালয়, তাকে গড়লে একটি শ্রেষ্ঠ জাতি গঠিত হয়। 2 নম্বর মূল প্রেক্ষাপট, ইতিহাস। ঐতিহাসিক প্রেক্ষাপট, 19 শতকের শেষ দিকে মিশরের নারী শিক্ষা আন্দোলনের সূচনা। বিশেষ করে 1873 সালে মিশরের প্রথম সরকারি বালিকা বিদ্যালয় আল আস আল সুফিয়া প্রতিষ্ঠা হয়। রচনার কারণ কি? পোর্ট সাইদ শহরে একটি বালিকা বিদ্যালয়ের তহবিল সংগ্রহ ও উদ্বোধন উপলক্ষে কবি এটি পাঠ করেন। দেখছেন কোথায় পাঠ করছে? উদ্দেশ্য হলো রক্ষণশীল সমাজকে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং দেশ গঠনে মায়ের ভূমিকা
বোঝানো। আমরা কিন্তু মোটামুটি যতটুকু কথা বলছি আপনারা কিন্তু আশা করি ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই পর্যন্ত যত কথা হয়েছে আপনারা আশা করি একদম ক্লিয়ার। এখন আমরা এই পুরো সারমর্মের উপরে কিছু প্রশ্ন এখানে অ্যাড করছি। আপনারা সেই প্রশ্নগুলোর দিকে একটু মনোযোগ দিবেন আর ধুমধারাক্কা আনসার করবেন। যেমন 13টা প্রশ্ন আছে, আমরা 14 ফন্ট দিয়ে দেই, দিয়ে আমরা হলুদ মার্কিং করে আমরা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ এখনই। দেখেন তো, আহ আচ্ছা, ঠিক আছে। উপস্থিতি আসলে এইরকম আমাদের একটা আইন কানুনের ভিতরে আনা দরকার। আমি এটা দায়িত্ব দিচ্ছি অবশ্য আমাদের সাইদুল ভাইকে দায়িত্ব দিছি যে আজকে কে বেড়াতে আসলো, কালকে কে ক্লাস করলো করলো না, এরকম অনিয়মিত কোনো স্টুডেন্টকে আমরা পড়াবো না। এই জন্য এটা একটু নজরুল ভাই আপনি একটু সাইদ ভাই আপনি হাজিরা সিস্টেমে অন্তত পক্ষে মাঝে মাঝে এটা চেক করবেন, নিজেও কিন্তু চেক করতে পারেন। হ্যাঁ, মাঝে মাঝে চেক করবেন, খাতা কলম থাকবে, আপনি তারিখ দিয়ে দেখবেন কে অনায়াসে মিস করতেছে, তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, ডিরেক্ট বাদ দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন হাফিজ ইব্রাহিম কোন দেশের কবি? আহ, স- এখন আপনারা আনসার করবেন, মাইক সব অন করবেন, ধুমধারাক্কা আনসার করবেন। হাফিজ ইব্রাহিম কোন দেশের কবি? যদি উত্তরটার সাথে দেওয়া আছে আপনারা এমনি পারার কথা। সিরিয়া, লেবানন, মিশরে। মিশর, ইরাক। মিশর। হাফেজ মিশর। ইব্রাহিম, হ্যাঁ হাফেজ ইব্রাহিমকে বলা হয় আমিরুশ শুআরা, শায়েরুন নীল, শায়েরুল হুব্ব, শায়েরুল সাইরুন বিল। আরব। শায়েরুন নীল। সাইরুন বিল। মাদ্রাসাতুল, শায়রুল। হ্যাঁ মাদ্রাসাতুল বানাত কবিতাটি মূলত কোন বিষয়ের উপর আলোকপাত করে? রাজনৈতিক, নারী শিক্ষা, নৈতিকতা, প্রেম, বিরহ, প্রকৃতি। নারী শিক্ষা ও নৈতিকতা। হ্যাঁ, আল উম্মু নৈতিকতা। মাদ্রাসাতুন পংক্তিটি রচয়িতাকে? অবশ্যই হাফিজ ইব্রাহিম, তাই না? হ্যাঁ, মিশরের প্রথম সরকারি বালিকা বিদ্যালয় আল সিউফা কত সালে প্রতিষ্ঠা হয়? আমরা ওখানে আঠারোশো পড়ে তিয়াত্তর হ্যাঁ আরো পড়লে আরো পারবেন। হাফিজ ইব্রাহিমের জন্ম কোথায় হয়েছিল? কায়রোতে, নীল নদের জাহাজে, আলেকজান্দ্রিয়া, দামেস্কে? নীল নদের নীলনদের জাহাজ। জাহাজে। জাহাজে। মাদ্রাসাতুল বানাত আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখেন পারবেন। আদর্শ, আদর্শ জাতি মার্শাল্লাহ। গঠন। হাফিজ ইব্রাহিমের কাব্যগ্রন্থের নাম কি? হাফিজ দেওয়ান নাকি? দিওয়ান হাফিজ। আচ্ছা, কবির মতে দেওয়ান একজন হাফিজ। আদর্শ মা গড়ে তোলার অর্থ কি? এটা হলো খ নাম্বার, একটি সুসভ্য জাতি। হাফিজ ইব্রাহিম কোন পেশার সাথে যুক্ত ছিলেন? শিক্ষকতা, সাংবাদিকতা, সেনাবাহিনী, গ্রন্থাগারিক, চিকিৎসাবিদ। সেনাবাহিনী। সেনাবাহিনী তারপরে গ্রন্থকার। হাফিজ ইব্রাহিম কোন যুগের কবি? আব্বাসি, জাহেলি, আধুনিক, উমাইয়া? অবশ্যই আধুনিক। আধুনিক, আধুনিক যুগ। হ্যাঁ, এটা যদি আরবিতে প্রশ্ন হয় তাহলে আপনার হাদিস, আসরুল হাদিস, আধুনিক যুগ। কবিতায় মাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? প্রদীপ, পাঠশালা, নক্ষত্র, মহাসাগর। পাঠশালা। পাঠশালা। হাফিজ ইব্রাহিমের শায়রুশ শাহ উপাধির অর্থ কি? রাজসভার কবি, গণমানুষের কবি। গণমানুষের কবি। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, এই তো আপনারা পারতেছেন, একদম সহজ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বললে এগুলো কোনো ব্যাপার না, পড়া হবে ধুমধারাক্কা। তাহলে আমরা কত নম্বর পড়ছি? উম হাফিজ ইব্রাহিমের মৃত্যু সাল কোনটি? 32। 32। 32, হ্যাঁ। তারপর দেখেন মাদ্রাসাতুল বানাত কবিতাটি কোন শহরে আবৃত্তি করা হয়েছিল? কায়রো, পোর্ট সাইদ, সুয়েজ, আশিউত। কোট সাইড। আচ্ছা, কবির মতে নারীর, বাকিরাও বলবেন, বাকিরাও বলবেন, যে বললে আপনার পড়া হয়ে গেল, বাকিরা সবাই মাইকটা অন করে বলবেন। কবির মতে নারীর আসল অলংকার কোনটি? স্বর্ণ অলংকার, দামি পোশাক, জ্ঞান, চারিত্রিক, নৈতিকতা, সৌন্দর্য। জ্ঞান চারিত্রিক। জ্ঞান। হ্যাঁ, তাহরির আল মারআ, নারীর মুক্তি, বইটির লেখককে? হাফিজ। কি যেন হাফিজ নামটা? ইব্রাহিম নাকি কাসিম আমিন? কাসিম আমিন নাকি কাসিম কাসিম আমিন। আমিন পড়ছেন কিন্তু এটাকে, কাসিম আমিন। হাফিজ ইব্রাহিম কোন একাডেমিতে পড়াশোনা করেন? আল আজহার, কায়রো আর কায়রো মিলিটারি, মিলিটারি একাডেমি। কায়রো। বাকিরা মাইক বন্ধ করেন, পরে সবাই বলবেন। কবিতায় মাকে আরো কি নামে অভিহিত করা হয়েছে? উস্তাজুল আসাতিজা, সৈয়দুল উস্তাদুল আসাদিজা। উস্তাজুল আসাতিজা। অসাধারণ, আপনাদের মনোযোগ ভালো আছে, এটা আপনারা কভার করে ফেলতে পারবেন। হাফিজ ইব্রাহিমের কবিতা কোন শৈলীর প্রাধান্য পেয়েছে? অতি আধুনিকতা নাকি নব্য ধ্রুপদী? ধ্রুপদী। নব্য ধ্রুপদী, ধ্রুপদী। হ্যাঁ জি, এটা আমরা বলছিলাম। আচ্ছা, আমরা এটা একটু বড় করে নেই, বড় করে নিয়ে আমরা আবার আরো পড়াশোনা করি। দেখেন, মাকে মাদ্রাসা বলার কারণ কি? আমরা এটা সামনের হলো শীট, ওই যে চারিত্রিক নৈতিক ভিত্তি গঠনের সামনের জন্য। শীট গুলোতে আমরা উত্তর আলাদা দিয়ে দিব, হ্যাঁ, যেন আপনারা এখানে আপনাদের মেধাটাকে প্রয়োগ করতে পারেন।
ভাই ওই যে উত্তরগুলো শেষে দিবেন নাম্বার আ- দিয়ে। আচ্ছা, দিয়ে দিব, দিলে আপনারা মেধা প্রয়োগ করতে পারবেন। বুঝতে পারছি। তাহলে এখন দেখেন, মাকে মাদ্রাসায় বলার কারণ কি? প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদানের জন্য চারিত্রিক নৈতিক ভিত্তি। আচ্ছা, তারপরে দেখেন, নারীরা কেবল গহনা নয়, এর নিহিতার্থ কি? অর্থটা কি? এটা হলো নারীর বুদ্ধি ভিত্তিক বিকাশ প্রয়োজন। হ্যাঁ। তারপরে হাফিজ ইব্রাহিম কেন নারী শিক্ষায় আখলাক বা নৈতিকতাকে প্রাধান্য দিয়েছেন? প্রথমটাই হয়। হ্যাঁ, আধুনিকতার সাথে প্রথমটাই। মূল্যবোধের সমন্বয়। মাদ্রাসাতুল বানাত কবিতাটির মূল সামাজিক প্রভাব কোনটি? নারীর শিক্ষার যৌক্তিক ও ভারসাম্য নারী সমাধান। শিক্ষার যৌক্তিক বা ভারসাম্য। ভারসাম্য সমাধান। এমসিকিউ প্রয়োগমূলক আসেন। একটি সমাজ যদি কেবল পুরুষদের শিক্ষিত করে এবং নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখে, তবে হাফিজ ইব্রাহিমের দর্শন অনুযায়ী সেই সমাজের পরিণতি কি হবে? জাতিগত সমাজটি নৈতিক ও কাঠামোগত ভিত্তি হারাবে। ঠিক আছে কিনা? এটাই উত্তর, এই যে জি এখানে জি। আছে। হুম। তারপরে এখানে আরো আছে, একটু বড় করে দেই, দিয়ে দেখাইতেছি। হাফিজ ইব্রাহিম তার কবিতায় মাকে বাগান হিসেবে তুলনা করেছেন। এখানে বাগানে পানি দেওয়া বলতে তিনি বাস্তব জীবনে কোনটিকে বুঝিয়েছেন? শিক্ষা ও সুস্পষ্ট নির্দেশনা। কারণ সম্পদ প্রাচুর্য দান করা নয়, পর্যাপ্ত স্বাধীনতা ঘোরাঘুরি নয়, গৃহস্থালী কাজে কঠোর প্রশিক্ষণ নয়, শিক্ষা ও সুস্পষ্ট নির্দেশনা। আমরা এখানে আরো দুইটা প্রশ্ন আছে, দেখে নিই একটু। দেখেন, হাফিজ ইব্রাহিম মাকে মাদ্রাসা বলতে মূলত কোনটির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যক্তিগত ক্যারিয়ার গঠন, জাতীয় চরিত্রের স্থায়িত্ব, গৃহ শিক্ষকতার প্রসার, নাকি প্রাতিষ্ঠানিক সনদ? জাতীয় চরিত্রের স্থায়িত্ব। জাতীয় চরিত্র। হাফিজের দৃষ্টিভঙ্গিতে আধুনিক শিক্ষার প্রকৃত সার্থকতা কিসে নিহিত? প্রথাগত পর্দার বিলোপ, পাশ্চাত্য সভ্যতা অনুকরণ, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়, অর্থনৈতিক সবাই। গ নম্বর, যদি এখানে দেওয়া নাই। এই যে যদি প্রশ্ন এইভাবে হয় মামুর বিঠা, যদি প্রশ্ন এইভাবে হয় তখন কি হবে? দেখেন, বাংলায় বাংলায় ছিল, ইচ্ছা মতো দিলেন। এখন প্রশ্ন এইভাবে হলো। হ্যাঁ, প্রশ্ন পড়েন, একজন করে প্রশ্ন পড়েন। প্রশ্ন কে পড়বে? সিরাজুল ভাই পড়েন, 1 নম্বর প্রশ্ন পড়েন। ما هي সিরাজুল ভাই আছে নাকি? ইয়ারফোন। হ্যাঁ, শুরু করেন। জি। 1 নম্বর প্রশ্ন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সমাজ যদি কেবল পুরুষদের শিক্ষিত করে এবং নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখে, এটা নয়, এটা তবে নয় হাফিজ ইব্রাহিম। ভাইয়া, ভাইয়া এটা না, এই যে এমসিকিউ, এই যে ডান পাশে। আচ্ছা, মাহিয়াল বিসমিল্লাহির মাদ্রাসাতুল অ্যারাবিক কে হাকি। বলুন, وهي অ্যারাবিক। المدرسة হাকিকি। الحقيقية التي হ্যাঁ, পড়েন। في বুঝাইতে এক্স যায় না, এক্স ইয়াকসিদুহা এক্সিদুহা হাফেজ ইব্রাহিম ইকসিদুহা। কেন? হাফিজ ইব্রাহিম। বড় বড় করে দিছি তো হাফিজ দেখা। ইব্রাহিম কর্তৃক পরিচালিত মাদ্রাসা শিক্ষা বা বিদ্যালয় বলতে কি বুঝিয়েছেন? হুম। আল মাদ্রাসাতুল হুকুমিয়া, উম্মুল মুতাআল্লিমা, জামিআতুল কাহিরা, কুতুবুল আরাবিয়া। তাহলে কোনটা হবে? এই যে আলমুল মুতাআল্লিমা, এটা সুশিক্ষিত মা। ব নম্বর। জি। জি। হ্যাঁ, পড়েন 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 এক পড়েন, আমি নম্বর, তো ক্লান্ত হয়ে গেছি, আপনারা পড়েন। 2 নম্বর কাইফা প্রশ্ন। ওয়াসাফা আশ-শাইরু শুআবুল লাযী, দেখো বুঝাও তো যায় না। তাবনিহিল উম্মি। তাব তাব হুম। তাবনীহিল উম্মি। আপনি আপনার মোবাইলে জাতি বড় গঠন করেন, করেন হ্যাঁ। কবিতাটি কি হিসেবে বর্ণনা করেছেন? হুম। তাছাড়া শীট নিবেন, শীট কেন নেন নাই? হ্যাঁ, এই যে, হ্যাঁ, তাহলে এখন কি হবে? এই যে বর্গিজ নাম্বার উত্তর, অর্থাৎ এই যে তৈয়িবুল আরক, তৈয়িবুল আরক আর এটা। তারপরে পড়েন পড়েন, নিজেরা শীট নেবেন। বর্গীজ লাই, পড়ে। ওই বুঝে জিম গেছে নাম্বার, গা। জিম হ্যাঁ, নাম্বার। লাইসাত নিসাউকুম, ও লাইসাত নিসাউকুম হুম। হাল্লা মাল্লাযী ইয়াকা, বুঝা যায় না, ইয়াকসিদু শাইর। আপনি শীট শীট বের করে ক্লাসে বসবেন সবাই। হ্যাঁ, রেডি, পড়েন। শীট তো সকালে দিছি, হ্যাঁ। তাহলে কি হলো? পড়েন পড়েন। তোমাদের নারীরা কেবল অলংকার নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আল সবই ইলমু ধরে যাচ্ছে কেন ক্লাসে। ওয়াল আদাবু আল আখলাকুল হামিদাতু আল মানজিলুল ওয়াসিউ। উত্তর দেওয়া হবে। মানে যেটা ঘ নম্বর, আল মাজাহিরু ওয়াজ জিনা। আচ্ছা, তারপরে এটা পড়েন, আইয়ো আসরি আদাবি গি। আল আসরুল আদাবি। দেখতো। ও সিরাজ ভাই, বাচ্চাগুলো একটু ভাবির কাছে পাঠাই দেন কিছুক্ষণের জন্য, আপনি পড়বেন যে। হ্যাঁ।
নাহলে আমরা আরেকজনের কাছে পড়া নেই। জুবাইর ভাই আছে না? কে তাওয়াই কে আছে স্যার? তাওয়াই সাতজন তাওয়াই আসলে, পড়েন। একজন কমে গেল কে? ওই যাবে আসবে আমি তাওয়াই। তাওয়াই শীত ই করি না ভাইজান। হ্যাঁ, শীট বের করে নেবেন, শীট বের করে নিয়ে ক্লাসে বসবেন, যখন তাকে জিজ্ঞেস করবো ওখান থেকে পড়বেন। হ্যাঁ, তাওয়াই পড়েন। ইনশাল্লাহ আগামীকাল থেকে শীত হ্যাঁ, বেকার শীত ব্যবস্থা নাই করবো কিন্তু ইনশাল্লাহ। হুজুর, আমার কাছে শীত নাই। এটা কোনো কথা? আমার শীত? কারেন্ট ছিল না আমাদের দিন। আমি শীত কখন দিছি? কারেন্ট সকালবেলা দিছি। আর যাই হোক, তাহলে কি পড়বে? ছিল না। সাইদুল ভাই পড়েন, সাইদুল ভাই পড়েন। সিরাজুল ইসলাম ভাইয়ের বাচ্চা গেছে নাকি? বাচ্চা গেলে পড়েন। আয়ু আসরি আদাবিহি ইয়ানতামি ইয়ান্তামি ইলাইহি ইলাইহি হাফিজ ইব্রাহিম। হাফিজ হাফিজ ইব্রাহিম। ইব্রাহিম কোন সাহিত্য যুগের অন্তর্ভুক্ত? আসরুল হাদিস, আসরুল এর আব্বাসী, আন্দালাসী, আসরুল নুহদা কি নাহাদাতুল কদমি, কোনটা হবে? অবশ্যই হাদিস। আসরুল হাদিস, আধুনিক যুগ। হাদিস। হ্যাঁ, আধুনিক যুগ। পড়েন, এই যে পড়েন, মাল ফারকু বাইনা রাজুলি ওয়াল মারাতি ফি হাযিহিল কাসিদা। এই কবিতা নারী ও পুরুষের মধ্যে পার্থক্যের বিষয়ে কি বলা হয়েছে? পার্থক্যের বিষয়ে কিলাহুমা সাওয়াউন ফিহি তালিম, শিক্ষাগত ক্ষেত্রে উভয় সমান। আহ হুম। ইজা আর আহমালনা কেউ নাই পরে? তালিমাল মারাদি মাযা ইয়াহদুসু লিররাউদিল বুস্তান, যদি আরবিতে প্রশ্ন হয় আর কি, তখন আপনাকে এইভাবে আনসার, বুঝতাম। তখন আনসার এইভাবে করতে আমরু হবে। ইয়াকুতু 12 নম্বর, এই যে ভাইজান ইয়াজবুলু ওয়াজিফুন, ইয়াকুতু নারী সেবা বলে করি, তবে বাগান ইউলাতু সমাজের কি হবে? ধ্বংস হয়ে যাবে আর কি। কাসীরা। এইভাবে পড়তে হবে। মাহওয়াল ইসমুল আখর লি হাফিজ ইব্রাহিম আল্লাযী ইয়াদুল্লু আলা হুব্বিহি লিওয়াতনিহি। হাফিজ ইব্রাহিম অন্য কোন নামটি তার দেশপ্রেমিককে নির্দেশ করে? ওটাই শায়রুল বললাম। হুরিয়া, শায়রুল মারআ, শায়রুল নীল, নাকি আমিরুশ শুআরা? নীল হবে। হ্যাঁ, আমিরুশ শুআরা। আমি সারা আমির শুআরা না, এটা হবে যেটা শায়রুন নীল। হাফিজ ইব্রাহিমের অন্য কোন নামটি তার দেশপ্রেমিককে নির্দেশ করে? শায়রুন নীল। যেহেতু যে তেনার ওই যে ওখানে জন্ম হয়েছে, আবার দুঃখ দুর্দশা নিয়ে কাজ করে, এই জন্য তাকে শায়রুন নীল বলা হয়। মাযা তানি কালিমাতুন আদাত্তাহা ফিল বাইতিল মাশহুর, বিখ্যাত পংক্তিতে আদাত্তাহা, তুমি তাকে প্রস্তুত করলে, শব্দের অর্থ কি? 12 নম্বর, এই যেটা হাইয়া আতাহা বিল ইলমি, এটা আনসার। এগুলো আপনাকে সুন্দর করে পড়তে হবে যদি আরবিতে প্রশ্ন হয়। মা হিয়া নাতিজাতুন নিহাইয়াতু লিতালিমিন নিসাই হাসাবা শাইর, কবির মতে নারী শিক্ষার চূড়ান্ত ফলাফল কি? এই যে বিনা ও জিলিন ওয়াইন, এটা আপনি চ্যাট জিপিটি বা ইয়ের থেকে বাংলা সহায়তা নেবেন। আমি এত কিছু দিতে পারিনি এই ব্যস্ততার কারণে, আর সম্ভাবনা কত কিছু করি কন, আমার তো চলেই না। এই যে আলম মুস্তাজুল আসাতিজা আইয়ু শুউরিন ইয়াজহারু হুনা, মা হলেন শিক্ষকদের শিক্ষক, এখানে কোন অনুভূতিটি প্রকাশ পেয়েছে? উত্তর হলো 4 নম্বর, আত তাকদিরু ওয়াল ইহতিরাম, শ্রদ্ধা, শ্রদ্ধা। আচ্ছা, এরপর দেখেন, কাম জা ইউকাবিজু আশিকুন ওয়া ইউলাকি ফি হুব্বি মিসর, মিসর কাসিরল উশাক, মিশরে ভালোবাসার টানে অসংখ্য দেশপ্রেমিক কতই না কষ্ট সহ্য করে এবং দুঃখ কষ্টের সম্মুখীন হয়, দুঃখ কষ্টের সম্মুখীন হয়। ও সরি, এখানে আমাদের এই এই জিনিসটা আলাদা করে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমরা পারিনি। এই যে শুরু হলো কবিতা, ছয়টা আহ 6টা কবিতা, এই দেখেন, এই যে 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 এখান থেকে 6 লাইন কবিতার 6 লাইন দিছে। এই যে এটা দিছে, মিশের ভালোবাসা টানা অসংখ্য দেশপ্রেমিক কত না কষ্ট করে, মায়ের ব্যাপারে এই 6 লাইনে কোনো কথা নেই যদিও, তারপর ভূমিকাতে সব বলে দিছে। এই যে হে মিশর, নিশ্চয় আমি তোমার প্রেম ভালোবাসা এমন অনুরাগ বহন করছি যা বহন করা আমার ক্ষমতার বাইরে চলে গেছে। হুম, এই আরবি গুলো মনে রাখবেন। তারপরে এই যে, সুতরাং মানুষের মধ্যে কারো প্রাপ্য অংশ সম্পদ, আবার কারো জ্ঞান, কারো প্রাপ্য অংশ সুমহান উত্তম চরিত্র। 4 নম্বর যে আপনার ইটা আছে, লাইনটা আছে কবিতার, আর জ্ঞান ও তার বুদ্ধিমত্তা দ্বারা দৃঢ়ভাবে যদি তুমি সম্পদ সঞ্চয় না করো, তাহলে অবশ্যই তার শেষ পরিণাম হবে চরম দরিদ্রতা। 5 নম্বর যেটা আছে, তার জ্ঞানকে যদি এমন উত্তম চরিত্রের গুণাবলী পরিবেশিত করে না রাখে যা তাকে সুমর্যাদা উন্নীত করে, তাহলে এই জ্ঞান হবে ব্যর্থতার বাহন। 6 নম্বর, তুমি কখনো মনে করো না যে নিছক জ্ঞান একাকে উপকার দিতে পারে, যতক্ষণ না তার বাহক উত্তম চরিত্রের রাজমুকুটে বিবেচিত হবে। এটা হলো 6টা কবিতার, মানে কবিতা 6টি পংক্তি, আরো অনেকগুলো আছে, সেটা নেক্সট ক্লাসে হবে। এই 6টা পংক্তি থেকে এমসিকিউ দিছে। কবির মতে মিশরে ভালোবাসা দেশপ্রেমীরা কিসের সম্মুখীন হয়? গ নম্বর, দুঃখ কষ্ট। দ্বিতীয় পংক্তি অনুযায়ী কবির ভালোবাসা অনুরাগ কিসের বাইরে চলে গেছে? সক্ষমতার বাইরে চলে গেছে।
তৃতীয় পংক্তি অনুসারে মানুষের ভাগ্যপ্রাপ্ত শ্রেষ্ঠ সম্পদ কোনটি? আপনার পরীক্ষা এইভাবে দিবে না, পরীক্ষা লাইন তুলে দিবে। তৃতীয় পংক্তি লাইন, লাইন আপাতত তৃতীয় পংক্তি মুখস্থ নাই, লাইন তুলে দিবে। কি? গ নাম্বার, উত্তম চরিত্র। সম্পদ সুরক্ষিত না হলে শেষ পরিণাম কি? এখানে আমরা একটু পড়ি, একটু বড় করে নেই, নিয়ে এটা একটু পড়া দিয়ে 10 মিনিট ক্লাস চলবে আর বলতেছে, আমরা লম্বা করব না। এটা কালা কি খারাপ হয়ে গেল নাকি আবার? সম্পদ সুরক্ষিত না হলে শেষ পরিণাম কি হয় বলে কবি উল্লেখ করেছেন? এখানে বলছেন যে চরম দরিদ্রতা। সম্পদ যদি সুরক্ষিত না করতে পারেন তাহলে চরম দরিদ্রতা সামনে আসবে। সম্পদকে কিসের মাধ্যমে সুরক্ষিত মুহসানা রাখার কথা বলা হয়েছে? আমানত, চরিত্র, জ্ঞান, প্রাচীর। জ্ঞান দিয়ে। জ্ঞান সম্পদ, হবে। সম্পদ রক্ষা করতে জ্ঞান লাগে। আচ্ছা, জ্ঞানকে উচ্চ মর্যাদা উন্নীত করতে হলে তাকে কি দ্বারা পরিবেশিত থাকতে হবে? এই যে গ নম্বর দিচ্ছে চারিত্রিক গুণাবলী। তারপরে পঞ্চম পংক্তি মধ্যে চরিত্রহীন জ্ঞান কিসের বাহন? মতিয়া, সফলতার, ব্যর্থতার, ব্যর্থতার। তারপর কবি কাকে একাকী উপকার দিতে পারে না বলে মনে করেন? ঘ নম্বর জ্ঞান, জ্ঞান কাউকে একাকী দিতে পারে না। আচ্ছা, তারপরে জ্ঞান অর্জনকারীকে কিসের রাজমুকুটে বিবেচিত হতে বলা হয়েছে? চরিত্রের। নাহায়াতুল ইমলাক শব্দের অর্থ কি? চরম দরিদ্রতা, চরম দরিদ্রতা। এখন এমসিকিউ অনুধাবনমূলক, কবিতার প্রেম ভালোবাসাকে ক্ষমতার বাইরে কেন বলেছেন? শারীরিক অসুস্থ কারণে নাকি ভালোবাসার গভীরতা, ভালোবাসার গভীরতা বোঝাতে? একজন ব্যক্তির জন্য উত্তম চরিত্র কেন জ্ঞান বা সম্পদের চেয়ে শ্রেষ্ঠ? এটা হলো খ নম্বর, এটি ভাগ্যের সর্বোচ্চ দান। তারপর জ্ঞানহীন সম্পদ কেন চরম দারিদ্র্যের কারণ হয় বলে কবি মনে করেন? সংরক্ষণের কৌশলের অভাবে। জ্ঞান একাকী উপকার দিতে পারে না, এর অন্তর্নিহিত তাৎপর্য কি? চরিত্র ছাড়া জ্ঞান ব্যর্থ। তারপর একজন মেধাবী ছাত্র পরীক্ষা প্রথম হয় কিন্তু সে শিক্ষক ও পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কবিতা 6 নম্বর পংক্তির মতে তার এই জ্ঞান কেমন? খ নম্বর, নিছক নিরর্থক জ্ঞান। নিছক নিরর্থক জ্ঞান। এই যে আমাদের পড়াও শেষ, আলহামদুলিল্লাহ। বাহ, এত তাড়াতাড়ি শেষ! আসলে শীতটা মোটামুটি কমই ছিল, আলহামদুলিল্লাহ। এটা হলে শেষ, আর কিছু নেই। তাহলে আমরা আর লম্বা করবো না, এর মধ্যে শেষ করে দিই। কবিতার মূল দর্শন, দর্শনের আলোকে নিচের কোনটি সিদ্ধান্ত? কবিতার মূল দর্শনের আলোকে নিচে কোনটি? সম্পদের চরিত্র গঠন করে, জ্ঞান ছাড়া মানুষ, চরিত্রহীন জ্ঞান পতনের বাহন, চরিত্রহীন জ্ঞান এটা হবে। এমসিকিউ, মাযা ইয়াহমিলু শায়র ফি হাওয়া মেসের, কবি মিসরের প্রেমে কি বহন করেছে? ব নম্বর, আল আল মাল গেল আল কাসির, আল কাসির, আধিক্য আর কি। মান হুয়া শাখস আল্লাযী খাত্তাহু মাকারিমুল আখলাক, কার ভাগ্যে সুউচ্চ উত্তম চরিত্র? আশেক, মাহরুম, নাকি নাস বাদুহুম, না শায়ের ওয়াহদুহু? এটা হলো আন্নাসু বাদুহুম, মানুষের। ঠিক আছে কিনা? তারপর ইজালাম ইউদ্দাখরিল মাল বিল ইলমি কাইফা ইয়ানতাহি, সম্পদ যদি জ্ঞান দ্বারা সংরক্ষিত না, তবে তার পরিণতি কি? তার পরিণতি হলো বিল ইমলাক। তারপরে মানে অন্যরকম ক্ষতি। মা হুয়া মাসিরুল ইলমিল্লাযী লা তাকতানিফুহু শামাইল, যে জ্ঞানকে চারিত্রিক গুণাবলী বেষ্টন করে না, তার পরিণতি কি? তার পরিণতি কি? মাতিগাতুল আখফাক। এটি তো আনসার হওয়ার কথা। এটি। আচ্ছা দেখেন, বিমাজা ইয়াজিবু আন ইয়াতাওয়াজা রব্বুল ইলমি, জ্ঞান অর্জনকারীকে কি দ্বারা মুকুটধারী হতে হবে? এই যে এটা আপনার বি খলাক, চরিত্রের দ্বারা। কি দ্বারা হবেন? চরিত্রের দ্বারা হবেন। কামাদুল্লাহ আসনাফিল্লাতি যাকারাহা শায়ের লিহাজ্জিন নাস, মানুষের ভাগ্যের কয়টি প্রকার কবি উল্লেখ করেছেন? সালাসাতুন, তিনটি। সালাসাতু আসনাফিন, তিনটি। মা হিয়া সিফাতুল উশশাকি ফি হুব্বে মিসর, মিশরের ভালোবাসায় প্রেমিকদের অবস্থা কেমন? কেমন? এই যে কাসিরুন, আদিক।